প্রিয় দর্শক, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল 24 এবং প্রতি শনিবারের নিয়মিত আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড সুস্থ থাকুন প্রতিদিনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, প্রতিদিন আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি এবং একই সাথে সেই বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দেওয়ার চেষ্টা করি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ত্বকের সুরক্ষায় আধুনিক চিকিৎসা। দর্শক, আমাদের অতিথির সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো, তবে তার আগে আপনাদেরকেও জানিয়ে রাখি, স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করে আপনারা চাইলে কোনো প্রশ্ন থাকলে রাখতে পারেন। আমাদের অতিথি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেবেন। তাহলে চলুন আমাদের আজকের অতিথির সাথে আপনাদেরকে পরিচিত করিয়ে দিই। অতিথি হিসেবে আজকে আমাদের সাথে আছেন ডক্টর তাসনিম খান, সহকারী অধ্যাপক, ডার্মাটোলজি ও ভেনেরিওলজি বিভাগ, নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। একই সাথে তিনি কর্মরত আছেন কনসালটেন্ট ডার্মাটোলজি বিভাগ, ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও আমাকে ইনভাইট করার জন্য। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে ত্বকের সুরক্ষায় আধুনিক চিকিৎসা। ত্বকের বা স্কিনের কোনো সমস্যা হলে আসলে আমরা সাধারণ মানুষ আসলে ধরেই নেই যে যখন আমরা ডাক্তারের কাছে যাব আমাদেরকে হয়তো একটা ক্রিম বা অয়েন্টমেন্ট টাইপের কিছু ব্যবহার করতে দেয়া হবে। আধুনিকতম চিকিৎসার মধ্যে আসলে কি কি আছে এর বাইরে, সে ব্যাপারে যদি বলতেন। আচ্ছা, হ্যাঁ, এটা খুব ভালো বলেছেন যে এখনও অনেকেই এরকম ভাবেন যে ত্বকের প্রবলেম মানেই হচ্ছে একটা ক্রিম বা অয়েন্টমেন্ট এবং চুলকানোর জন্য কিছু ওষুধ, এতেই হচ্ছে ট্রিটমেন্ট। বাট এখন কিন্তু অ্যাডভান্স টেকনোলজি অনেক কিছুই নিয়ে এসেছে। যেমন অন্যতম হচ্ছে লেজার নিয়ে এসেছে বিভিন্ন প্রবলেমের জন্য, বিভিন্ন ধরনের লেজার, লাইক হেয়ার রিমুভালের জন্য লেজার্স আছে, সার্জিক্যাল যে কাজগুলো হচ্ছে সেগুলোর জন্য লেজার্স আছে, আর অনেক পিগমেন্টেশন রিলেটেড অনেক লেজার আছে। তাছাড়া হচ্ছে আমরা এখন স্কিন কেয়ারের জন্য কিন্তু ডেইলি একটা স্কিন কেয়ার কিন্তু প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্রসিডিউর, যেমন কেমিক্যাল পিল থেকে শুরু করে মাইক্রোডার্মাব্রেশন থেকে শুরু করে ডার্মাল ইনফিউশন, বিভিন্ন ধরনের লেজার রিলেটেড যে ফেশিয়ালসগুলো আছে সেগুলো। হেয়ারের জন্য যেমন আমাদের অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট হচ্ছে এখন, পিআরপি অনেক পপুলার একটা ট্রিটমেন্ট। তাছাড়া হেয়ার ট্রান্সপ্ল্যান্ট। সো বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে কি প্রবলেমগুলোর উপরে। বিভিন্ন প্রবলেমের জন্য বিভিন্ন ধরনের অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে এখন। আপনি লেজার থেরাপির কথা বলছিলেন, মাইক্রোডার্মাব্রেশন, কেমিক্যাল পিলিং, পিআরপি, অনেকগুলো শব্দ আমরা আসলে শুনছি। প্রথমে লেজার সম্পর্কটা, এই শব্দটা কিন্তু বেশ কিছু শোনা যাচ্ছে। আধুনিক চিকিৎসার মধ্যে দেখা যাচ্ছে যে স্কিনের সমস্যায় লেজার দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। কোন কোন ক্ষেত্রে বা কোন কোন স্কিনের কোন কোন সমস্যাগুলোর জন্য লেজার ব্যবহার করা হচ্ছে, শুরুতে সেটা যদি বলতেন। লেজার কিন্তু অনেক রকমের আছে এবং এক একটা লেজার কিন্তু আমরা এক একটা প্রবলেমের জন্য ইউজ করছি। লাইক হাইপার পিগমেন্টেশন যেগুলো হচ্ছে, সিম্পলি যদি বলতে চাই মেস্তা বা ফ্রিকলস যে প্রবলেমগুলো, সেগুলোর জন্য আমরা কিউ সুইচ ইন্ডিয়াক লেজার বা পিকোসেকেন্ড লেজারগুলো ইউজ করছি। বিভিন্ন ধরনের সার্জারির জন্য আমরা হচ্ছে আপনার CO2 লেজার যেটা, সেটা ইউজ করছি। CO2 লেজারের আবার ভাগ আছে বিভিন্ন ধরনের, একটা ফ্র্যাকশনাল আছে, একটা সার্জিক্যাল পোর্শন আছে। সো বিভিন্ন প্রবলেমগুলোর জন্য আমরা এভাবে ইউজ করছি। হেয়ার রিডাকশনের জন্য লেজার্স আছে, বিভিন্ন অনেক লেজার, এক একটা প্রবলেমের জন্য আবার অনেকগুলো লেজার কিন্তু আছে। আমি নামগুলো বললে হয়তো দর্শকরা অনেকটা ক্যাচ করতে পারবেন না, ব্যাপারটা হ্যাফাজার্ড হয়ে যাবে, জন্য আমি নামগুলো নিতে চাচ্ছি না। বাট এই ব্যাপারটা হচ্ছে যে এক একটা প্রবলেমের জন্য আমরা এক এক রকম লেজারগুলো করছি। কিভাবে আসলে যখন একজন রোগী আসবেন, উনি যখন আপনারা আসলে ওনাদেরকে পরামর্শ দেন যে আপনারা আসলে লেজার থেরাপি দিলে এটা অনেক ভালো, তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যাবে বা চিকিৎসাটা ভালোভাবে করা সম্ভব হবে, সেক্ষেত্রে আসলে কিভাবে বোঝা যায় যে ওনার জন্য কোন বিষয়টি অ্যাপ্রোপ্রিয়েট হবে? ওই যে একই কথা বারবার বলতে হচ্ছে, যেটা হলো যে তার প্রবলেমটা কী, সেটার উপরেই বেস করে আমরা লেজারটাকে সিলেক্ট করছি। এখন যদি কোনো একটা সার্জারি হয়, লাইক তার মোল হয়েছে বা স্কিন ট্যাগ হয়েছে বা ভেরুকা আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা CO2 লেজার যেটা আছে, সার্জিক্যাল অ্যাবলেটিভ যেটা, সেরকম একটা লেজার করছি। অনেক ক্ষেত্রেই পেশেন্টকে বোঝাতে একটু প্রবলেম হয়ে যায়, কারণ লেজারটা নিয়ে অনেক ধরনের মিথ প্রচলিত আছে আমাদের দেশে। সো একটু প্রবলেম হয়। বাট যখন আমরা এভাবে বলতে পারি যে পেশেন্টকে যে আপনার সাফারিংসটা কম হবে, ব্লিডিং হবে না, দ্রুত আপনি সেরে উঠবেন, সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টদের জন্য আবার ব্যাপারটা তখন ইজি হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে যে একটু বোঝাতে হয়, কারণ আমরা এখনও এতটা অ্যাডভান্স টেকনোলজির সাথে পরিচিত হলেও সবাইকে সচেতন করতে পারিনি সেগুলো নিয়ে। কোনো রকমের কি কমপ্লিকেশন হতে পারে লেজার থেরাপির মাধ্যমে কারোর, বা লেজার দিয়ে চিকিৎসা করার পরে? ব্যাপারটা হচ্ছে ডিপেন্ড করে মেশিনগুলোর উপর, এবং দ্য হ্যান্ড বিহাইন্ড দ্য মেশিন ইজ অলসো ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে ডক্টর করছে সে কতটা ট্রেন্ড, কতটা এক্সপিরিয়েন্সড, প্লাস হচ্ছে যে মেশিনটি আমরা ইউজ করছি সেটা কতটা অথেন্টিক। এই ব্যাপারগুলোর উপরে কিন্তু লেজারের কার্যকারিতাটা অনেক ক্ষেত্রেই ডিপেন্ড করে। যে কোনো একটা সমস্যা, যেমন ধরেন আমরা বলছিলাম যে হাইপার পিগমেন্টেশন, যদি কারোর মুখে কোনো কালো দাগ থাকে, সেক্ষেত্রে যদি লেজার থেরাপির মাধ্যমে তার চিকিৎসা করতে হয়, সেক্ষেত্রে কতবার বা কতটা সেশন লাগতে পারে, এই বিষয়টি নিয়ে আপনার কাছে জানবো। তবে তার আগে একজন দর্শক অপেক্ষা করছেন, তার সাথে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন, প্রশ্নটি জানাবেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি টাঙ্গাইল থেকে বলছি ফাতিমা। জি। আমার বাবার বয়স 65 বছর। ওনার শরীরে সারা শরীরে শুধু চুলকায়, অনেকটা দেখতে দাগের মতো হয়। উনি টেবিসন তারপরে গ্যাকোভিমা এগুলো ইউজ করতে, যেখানে যেখানে ইউজ করে ওইখানে শুধু কালো হয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবে চুলকানি যাচ্ছে না। আচ্ছা নিম পাতা দিয়ে গরম পানি করে গোসল করে প্রতিদিন। আচ্ছা আর আর এমনিতে ওনার অনেক অসুখ আছে। আচ্ছা আমি ক্যান্সার করবো আপনি চাইলে আপনি কোয়েশ্চেনও করতে পারেন যদি না না ইটস ওকে। ওনার কথা শুনে যেটা মনে হচ্ছিল সেটা হচ্ছে যে যেহেতু এজড পারসন, সো ফুল বডি যখন ইচিং হয় ইউজুয়ালি ড্রাইনেসের কারণে কিন্তু হয়, কারণ বয়সের সাথে সাথে আমাদের ফাইবারগুলো ডিস্ট্রাকশন হয়, পাশাপাশি হচ্ছে ফ্যাটগুলো আপনার লাইসিস হয়ে যায়, যার কারণে স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায় এবং ইচিংটা হয় ইজিলি, এটা হতে পারে। বাট উনি যেমন বলছে যে কখনো কখনো দাদের মতো লেশন হয়, উনি কয়েকটা নামও বললেন যেগুলো আসলে ইউজ করা উচিত না কোনো কনসালটেশন না নিয়ে কোনো ডক্টরের, বাট ওই যে কালো হয়ে যাচ্ছে মেবি সেটা দাঁত না, বাট উনি ওই অ্যান্টিফাঙ্গাল যে ক্রিম বা অয়েন্টমেন্ট সেগুলোই উনি হয়তো কিছুটা লাগিয়েছেন। সো ওনার জন্য অ্যাডভাইস হবে হচ্ছে ডেফিনেটলি কাছের কোনো ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করে উনি যাতে একটু ট্রিটমেন্টগুলো নেন। আগে আসলে সামনাসামনি ওনাকে দেখতে হবে, তারপরে সেই ডিসিশনটা। যেখানে আমরা ছিলাম আসলে যে হাইপার পিগমেন্টেশনের জন্য যদি লেজার দিয়ে আপনি চিকিৎসা দেন কতটা সেশন লাগতে পারে, আমাদের দর্শকরা মানে যিনি যাবেন আসলে ডার্মাটোলজিস্টের কাছে উনি কি ধরনের ধারণা নিয়ে যাবেন? আচ্ছা প্রথমত হচ্ছে পেশেন্ট যখন আসে আমরা আগে তাকে হিস্ট্রি নেই, তার যে হাইপার পিগমেন্টেশন হওয়ার যে কারণগুলো আছে সেরকম কোনো হিস্ট্রি আছে কিনা, লাইক আপনার আলট্রাভায়োলেটের এক্সপোজার, প্লাস হচ্ছে কিছু হারমোনাল ইস্যুস থাকে, বা হচ্ছে এখন তো ফর্সা হওয়ার জন্য মানুষ অনেক ধরনের ক্রিম ইউজ করছে যেটার মধ্যে আসলে স্টেরয়েড এবং হার্মফুল কেমিক্যালস ছাড়া কিছু নেই। সো এইগুলো ইউজ করার কারণে কিন্তু এই ধরনের হাইপার পিগমেন্টেশনসগুলো বেশি আসে, মেলাজমা বলেন সেটা বা অন্য কোনো কিছু চলে আসে। সো দেখা যায় যে এইসব ক্ষেত্রে আমরা ফেসটাকে অ্যানালাইসিস করে নিই যে পিগমেন্টেশনটা কোন লেয়ারে আছে, ডিপ লেয়ার দ্যাট মিনস ডার্মিসে আছে নাকি উপরের লেয়ারটাতে আছে। যদি উপরের লেয়ারে থাকে সেক্ষেত্রে আমরা হয়তো সিটিংসগুলো 2 থেকে 3টা বা 4টা সিটিং নিলেই কিন্তু একটা গুড রেজাল্ট চলে আসে। বাট যদি ডিপ ডার্মিসে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু লেজারগুলো আরও বেশি করে করতে হয়, ডিপেন্ড করে পেশেন্টের স্কিন কন্ডিশনের উপর। তাছাড়া আমরা হাইপার পিগমেন্টেশনের জন্য যে শুধু লেজারই চলে যাই সেটা কিন্তু না, আরও অনেক প্রসিডিউর আছে, যেমন কিছুক্ষণ আগে আমি কেমিক্যাল পিলিংসের কথা বলছিলাম, ডার্মাল ইনফিউশনের কথা বলছিলাম, এগুলোও কিন্তু আমরা পাশাপাশি করে যাচ্ছি, কারণ শুধুমাত্র একটা প্রসিডিউর দিয়ে অনেক সময় কমপ্লিটলি রেজাল্ট আমরা পাই না, সো কম্বাইন্ড করে ট্রিটমেন্টগুলো করতে হয়। পাশাপাশি হচ্ছে কি পেশেন্টকে তো তার নিজে থেকে কেয়ার নিতেই হবে, যেটা হচ্ছে কি তাকে আমরা নাইট ক্রিম দিচ্ছি, কিছু হাইড্রোকুইনন যেটা আছে সেটা লাগাতে দিচ্ছি, প্লাস সানব্লক লাগাতে হবে। ব্যাপারটা হচ্ছে ইটস এ প্যাকেজ ট্রিটমেন্ট, হ্যাঁ অনেক কিছু করে একসাথে করতে হয় আসলে। যারা আসলে ধরেন এই প্যাকেজ ট্রিটমেন্ট নিল এবং হয়তো অনেক রকম ট্রিটমেন্টের মধ্যে দিয়ে গেলেন, যার পরে উনি হয়তো একটা সময় গিয়ে স্যাটিসফাইড যে হ্যাঁ এখন আমার আসলে কোনো সমস্যা নেই, হয়তো ওনার পিগমেন্টেশনের সমস্যা ছিল বা অন্য যে কোনো সমস্যা থেকে থাকে, উনি যখন ট্রিটমেন্ট নেওয়া শেষ করলেন তারপরে আসলে মেনটেন্যান্সের ব্যাপারটা যদি একটু বলতেন, কারণ সবারই একটা ধারণা থাকে যে আমি চিকিৎসা নিয়েছি আমি এখন পুরোপুরি ভালো, এরপরে আসলে আর কোনো সমস্যা হবে না, সেই ব্যাপারটা নিয়ে জানতে চাচ্ছি। সেটা নিয়ে বলার আগে একটু ছোট করে বলে নিই যে ট্রিটমেন্ট শুরু করার আগে কিন্তু অনেক পেশেন্টই আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমি এমন কোনো কিছুতে আসতে চাই না যেটা আমাকে পরবর্তীতে অনেক দিন ধরে নিতে হবে, দ্যাট মিনস ওনারা আসলে ডিপেন্ডেন্সি যে গ্রো করার ব্যাপারটা সেটা নিয়ে কনসার্ন থাকেন। সো প্রথমেই বলে নিব আমি পেশেন্টদেরকে বা ভিউয়ার্সদেরকে যে এই ধরনের ট্রিটমেন্টগুলোতে কোনো ধরনের কোনো ডিপেন্ডেন্সি গ্রো করার মতো আমরা কিছু দেই না, এবং পরবর্তী যে কেয়ারটা হবে সেটা হচ্ছে যখন তার প্রবলেমটা কিওর হয়ে গেল, নর্মাল একটা হেলদি স্কিন মেনটেন্যান্সের জন্য যা লাগে গুড ময়শ্চারাইজার, গুড ক্লিনজার অ্যান্ড গুড সানব্লক, এই 3টা জিনিস যদি আমরা মেনটেন করতে পারি আমাদের 50 to 60% প্রবলেম কিন্তু এমনিতেই সলভ হয়ে যায়। সো জাস্ট নর্মাল রেগুলার লাইফে যা আমরা করি সেটাই করতে হবে। তবে এই ব্যাপার কয়েকটা জিনিস আসলে একটু মেনে চলতে হবে ওনার স্কিনটাকে হেলদি রাখার জন্য। এক্স্যাক্টলি। লেজার নিয়ে আপনার কাছে অনেক কিছু শুনছিলাম, এরপরে আমরা একটু আসতে চাই কেমিক্যাল পিলিং। কেমিক্যাল পিলিং এই শব্দটা নতুন করে আসলে আমরা শুনছি, কেউ কেউ হয়তো শুনেছেন, আপনি যদি বলতেন আসলে কেমিক্যাল পিলিংটা কি এবং কিভাবে করা হয়, কেন করা হয়? কেমিক্যাল পিলিংটা হচ্ছে অনেকেই কেমিক্যাল শব্দটা শুনে একটু ভয় পেয়ে যায় যে না স্কিনের মধ্যে আমি কোনো কেমিক্যাল দিতে চাই না। বেসিক্যালি এটা হচ্ছে একটা ফ্রুট এক্সট্র্যাক্ট বা ভেজিটেবল এক্সট্র্যাক্ট থেকেই তৈরি করা হয়, লাইক আপনারা নামও শুনেছেন হয়তো যে ল্যাকটিক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিড, এই ধরনের যে জিনিসগুলো সেগুলোই কিন্তু আমরা বেসিক্যালি ইউজ করি, এবং এইগুলো ইউজ করা হয় বিভিন্ন স্ট্রেংথে, লো কনসেন্ট্রেশন লাইক 30-35, কখনো কখনো বডি পিলের জন্য 70% পর্যন্ত আমরা করি। কেমিক্যাল পিলটা কেন করি সেটা আগে একটু বলে নিচ্ছি।
বিভিন্ন প্রবলেমের জন্য বিভিন্ন ধরনের পিলিং আছে, যেটা আমরা করি কি যে এক্সফোলিয়েশন ইম্পর্ট্যান্ট। আমাদের তো স্কিনটা একটা সার্টেন টাইম পর ম্যাচিওর হয়, একটা আউটার লেয়ারে চলে আসে, এবং আউটার লেয়ারটা কিন্তু স্কিনের ডেড সেল লেয়ার। সো এই ডেড সেল লেয়ারটাকে যদি আমরা প্রপারলি ক্লিন না করি, সেক্ষেত্রে কিন্তু স্কিনটা ডাল হয়ে যায়, গ্লোটা নষ্ট হয়ে যায়। প্লাস হচ্ছে ঠিক এইখান থেকে ফিরবো, তবে একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়ে গেছে। দর্শক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড সুস্থ থাকুন প্রতিদিনের ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড সুস্থ থাকুন প্রতিদিনে। দর্শক, আজকে আমরা কথা বলছি ত্বকের সুরক্ষায় আধুনিক চিকিৎসা নিয়ে, তবে তার মাঝে অন্যরকম একটি খবর। আজ সকালে কিছুক্ষণ আগে খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক মৃত্যুবরণ করেছেন আমাদের রাজধানীর আদ্দিন হাসপাতালে। সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদ নিজাম। আমরা এখন সরাসরি চলে যাব তার কাছে। রাশেদ, কি অবস্থা দেখছেন এখন? ফাইজা, এখানে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক, এবং কয়েকদিন ধরে ডাক্তাররা তার উন্নতির কথাও বলছিলেন। যেমন গত সম্প্রতি জাফরুল্লাহ গণস্বাস্থ্যের যে প্রতিষ্ঠাতা, তিনি এসেছিলেন, তখন কিন্তু তার পর্যবেক্ষণের পর ডাক্তার বলছেন যে তিনি কিছু উন্নতি করেছেন, ডাক্তার সাড়া দিচ্ছেন। তবে আজ সকালের দিকে 8:30টার দিকে তিনি মারা যান, এবং এই বিষয়ে ডাক্তাররা নিশ্চয়ই কোনো কথা বলবেন যে কি বিষয় ছিল, কি জটিলতা ছিল, সেই বিষয়গুলো তারা জানাবেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ হয়নি। তবে আমরা এসেছি, এই আইসিইউতে ছিলেন তিনি বেশ কিছুদিন, এবং গতকালকে সাংবাদিকদের জানানো হয়েছিল যে বিএনপি মহাসচিব তাকে তার সুস্থ অবস্থায় তাকে দেখতে আসবেন। আজ সকাল 10টা-11টার দিকে আসার কথা ছিল, তার আগেই 8:30টার দিকে চলে গেলেন। এখানে এখন বলা হচ্ছে যে 10:30টার দিকে জানাজা হবে। এই আদ্দিন হাসপাতালের যে মসজিদ, সেখানে 10:30টার দিকে জানাজা হবে। এখন অনেকেই আসছে, তার পরিচিত দীর্ঘদিনের সহকর্মীরা, এখন অনেক অ্যাডভোকেটকে দেখতে পাচ্ছে আসছেন। 1935-এর 2রা নভেম্বর জন্ম নিয়েছিলেন, এবং আজ তিনি চলে গেলেন। তো আমরা এখানে আছি আনুষ্ঠানিকভাবে, নিশ্চয়ই ডাক্তারদের থেকে এখন ব্রিফ করা হবে। এরপরে আরো তথ্য পেলে আমরা আপনাদের জানাতে পারবো। ফাইজা। রাশেদ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ নিজাম। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির সাথে, ডক্টর তাসনিম খান। বিরতিতে যাবার আগে আপনার সাথে আমরা কথা বলছিলাম কেমিক্যাল পিলিং নিয়ে। আপনি আমাদেরকে জানাচ্ছিলেন যে কেমিক্যাল পিলিংটা কী এবং কেন ব্যবহার করা হয়। কেমিক্যাল পিলিংটা বেসিক্যালি যে আমাদের স্কিনে যে ডেড সেল লেয়ারটা জন্মে একটা সার্টেন টাইম পর পর, সেই ডেড সেল লেয়ারটাকে আমরা ক্লিন করে ফেলি, সো দ্যাট স্কিনটা ভিতর থেকে ব্রিথ করতে পারে, একটা স্বাস্থ্যোজ্জ্বল সুন্দর যে ত্বকটা সেটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। বাট এটা একটা করলেই হবে না, দেখা যায় যে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর পর রিপিটেডলি যদি 5 থেকে 7টা পিলিং করা যায়, সেক্ষেত্রে একটা ভালো রেজাল্ট আসে। পাশাপাশি হচ্ছে সানব্লক, ময়শ্চারাইজার এগুলো তো লাগাতে হবে, এবং কিছু ডিজিজ পারপাসে আমরা এগুলোকে ইউজ করি। লাইক কারো হয়তো ফেসে অনেক ব্রণ আছে, ব্রণের দাগ আছে, কারো মেস্তা আছে, কারো হয়তো উজ্জ্বলতা হারিয়ে গেছে, বিভিন্ন ধরনের প্রবলেমের জন্য আমরা বিভিন্ন ধরনের পিলিং করি। বাট ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে এটা তার স্কিন কন্ডিশনের উপর, কত পার্সেন্টেজে করতে হবে, কতক্ষণ ধরে করতে হবে, এবং একটা এক্সপার্ট হ্যান্ড অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট, মানে অ্যাস্থেটিক পার্ট নিয়ে যে ডার্মাটোলজিস্ট কাজ করেন তার আন্ডারে থেকেই করতে হবে। আরও অনেক প্রশ্ন আছে এই বিষয় নিয়ে, তবে একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। হ্যালো, জি, শুনতে পাচ্ছি। আমার হ্যালো দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে আমাদের সাথে কথা বললে সুবিধা হতো। হ্যাঁ, আমি রাখিনি। হ্যালো, বোঝা যাচ্ছে না। জি হ্যাঁ, টেলিভিশন রাখিনি। জি হ্যালো, জি, শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি। হ্যালো, জি, আপনার প্রশ্নটি বলবেন। সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আমরা হয়তো পরবর্তীতে আবার ওনাদের সাথে যুক্ত হতে পারবো। যেখানে আমি ছিলাম, যে কেমিক্যাল পিলিং যখন করা হয় তখন দেখা যায় যে এক ধরনের চামড়া উঠে যেতে থাকে, এটা কিছুটা হলেও অস্বস্তিকর হয়ে ওঠে কারো কারোর জন্য। সেক্ষেত্রে কী ধরনের পরামর্শ দেন, এবং এটা আসলে কোনো রকমের ইরিটেশন করে কিনা? আচ্ছা,
কেমিক্যাল পিলটা কিন্তু 3 ধরনের হতে পারে, সুপারফিশিয়াল পিল, মিডিয়াম ডেপথ পিল এবং ডিপ পিল। যেটা আমরা ইউজুয়ালি আমাদের দেশের জন্য ডিপ পিলগুলো করি না কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের কান্ট্রির জন্য, আমাদের যে কমপ্লেকশন, যে স্কিন টোন, সেটার জন্য খুব বেশি একটা ভালো হয় না। ইউজুয়ালি আমরা সুপারফিশিয়াল পিলিংগুলোই করি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা মিডিয়াম ডেপথের যে পিলগুলো আছে সেগুলো করি। অনেকেই দেখা যায় যে এখন ইউটিউবে এত ভিডিওস আছে, এগুলো দেখে প্লাস হচ্ছে গিয়ে অনেক, আমি আসলে না বললেই হচ্ছে না যে বিউটি পার্লার বা সালুনগুলোতে এখন এত ম্যাল প্র্যাকটিস করছেন এনারা, এই ধরনের পিলিং এজেন্টগুলো দিয়ে পিলিং করে দিচ্ছেন। ইভেন আমার কাছে অনেক পেশেন্টই আসতেছেন যারা এসে বলে আমি রেগুলার বেসিসে টানা 14 দিন ধরে, টানা 10 দিন ধরে পিলিং করে যাচ্ছি। কেন পিলিং করছেন? আমি এই পার্লারে, উনি আমাকে একদম স্পেসিফিক্যালি ওনার নামগুলো বলে দিচ্ছেন, পার্লারের নামগুলো, যে এখানে যাচ্ছি আমি, ওনারা আমাকে এভরিডে পিল করছে। সো দ্যাট কি হচ্ছে যে স্কিনটা কিন্তু পাতলা হয়ে যাচ্ছে, রক্তনালীগুলো কিন্তু একদমই ভিজিবল হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে স্কিনের উপর সেন্সিটিভিটি গ্রো করতেছে। সেটা সান সেন্সিটিভিটি বলেন, আলট্রাভায়োলেট রেড যেটা, কিংবা উনি গরমে যেতে পারছে না, একটু হিউমিডিটিতে দেখা যাচ্ছে ইরিটেশন হচ্ছে, স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম শুরু হচ্ছে, মেস্তা থেকে শুরু করে অনেক ধরনের প্রবলেম, ইভেন আনওয়ান্টেড হেয়ার পর্যন্ত গ্রো করে অনেক সময়। এই প্রবলেমগুলো নিয়ে কিন্তু পেশেন্টরা আমাদের কাছে আসতেছেন। সো পিলিংটা কিন্তু যে কারো হাতে যে কোনোভাবেই করা যাবে না। আর ইরিটেশনের ব্যাপারটা যেটা জিজ্ঞেস করতেছিলেন, যেটা হচ্ছে আমরা যখন অ্যাপ্লাই করি তখন একটা ভেরি টিংলিং একটা সেন্সেশন হয়, বাট ওটা কিন্তু খুব বেশি যে বলার মতো কিছু সেটা না, নেগলিজেবল। অ্যান্ড আরেকটা বলতে চাইবো যে এই ধরনের পিলিংগুলো যারা হলো আপনার পার্লারে বা নিজে থেকে করা ট্রাই করেন, একদমই করা উচিত হবে না, কারণ বার্ন হয়ে যেতে পারে। সো বার্ন হয়ে গেলে কিন্তু এটার চেঞ্জটা ইরিভার্সিবল, আপনিও জানেন নিশ্চয়ই। সো সতর্ক হতে হবে। আমাদের সাথে আরও একজন দর্শক আছেন, আমরা তার সাথে কথা বলবো। দর্শক নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। মোহাম্মদ বিলাল হোসেন। জি, আমি বলতে চাচ্ছি আমার মেয়ের স্কিনের সমস্যাটা মানে এক পাশে ন্যাকড়ার মতন দেখা যায়, এর জন্য ডাক্তারের সাথে আলাপ করছি, কিন্তু উনি তো সারছে না। ম্যাডাম উনি 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 কি বলেন এটাই শোনার জন্য। আচ্ছা, ঠিক আছে। মেস্তা বলছিলেন জি, বোধহয়। এবং আচ্ছা, মুখের একপাশে আপনি কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনি, উনি কি আছেন, কানেকশন আছেন? জি, আছে। আচ্ছা, আপনার নাকি আপনার ওয়াইফের? আমি কিন্তু ক্লিয়ার হইনি। না আমার মেয়ে, আমার মেয়ে উনার আচ্ছা, মেয়ে। আপনার এক পাশে নাকি দুই পাশেই হয়েছে? এক পাশে এক পাশে। এক পাশে। আপনি কি মেডিসিন ইউজ করেছেন এই পর্যন্ত? মেডিসিন ইউজ করছি যশোরের এক ওষুধের নামটা বলতে পারবেন? ওষুধের নামটা মনে আছে কি? ওষুধের নাম একটা ক্রিম লিখছিল, সেটা আমার খেয়াল নাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমার যতটুকু মনে হয় উনি হয়তো মনে করতে পারছেন না কি লাগিয়েছেন। সাধারণত মেলাজমা বা মেস্তা হলে আমরা যেটা করি যে হাইড্রোকুইনন যেটা আছে, হাইড্রোকুইনন 4% বা কখনো কখনো 5%, 7% পর্যন্ত আমরা এই ক্রিমগুলোকে অ্যাপ্লাই করতে দেই, যেটা হচ্ছে বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানি তৈরি করছেন, এবং সেটা শুধুমাত্র সন্ধ্যায় বা রাতের বেলাতে স্পেসিফিক্যালি যে কালো অংশটুকু আছে সেই অংশটুকুর মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আমি যেমন পেশেন্টদেরকে বলি যেটা আপনি ফার্স্টে 2 আওয়ার্স ইউজ করেন, তারপর হচ্ছে 15 ডেজ পর আপনি 3 আওয়ার্স ইউজ করেন, ধীরে ধীরে ওটা স্কিনের উপর ও সহনশীলতাটা যেটা সেটা ডেভেলপ করুক। আদারওয়াইজ হঠাৎ করে আপনি ওভারনাইট যদি সেটাকে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আরও ইরিটেশনও হতে পারে। সো হাইড্রোকুইনন দিতে পারি আমরা, কিংবা ট্রিপল কম্বিনেশন যেটা আমাদের আছে সেটাও আমরা দিতে পারি। নামগুলো আসলে বলতে চাচ্ছি না ওভাবে, কারণ অনেকেই না বুঝে ইউজ করে ফেলবেন। এবং পাশাপাশি কিন্তু সানব্লক লাগাতে হবে পেশেন্টকে। এ হচ্ছে কি আমরা অনেক আগে থেকে যে ট্রিটমেন্টগুলো করে আসছি। আর আধুনিক ট্রিটমেন্টের মধ্যে কিছুক্ষণ আগে যেমন বলছিলাম, আমরা পিলিং করতে পারি, আমরা হচ্ছে কার্বন লেজার ফেশিয়াল যেটা আছে, আমরা এটার মধ্যে একটা চারকোলের লেয়ার দিই ফেসে, দেন ওটাকে ড্রাই করার পর আমরা লেজার দিয়ে ওটাকে তুলে ফেলি। সেক্ষেত্রে কিন্তু পিগমেন্টেশনটা অনেক ক্ষেত্রেই অনেকটা কমে আসে, বাট কয়েকটা সেশনস লাগে। এছাড়া আমরা কিন্তু ডার্মাল ইনফিউশনও করতে পারি, হ্যাঁ, পিআরপি করা যেতে পারে, অনেকগুলো প্রসিডিওর আছে আসলে। যদি মেনটেন করে করা যায় 70 to 80% কিন্তু আমরা মেলাজমা বা মেস্তাটাকে কিওর করতে পারি। তার মানে ওনার আসলে সিচুয়েশন বা ওনার কন্ডিশনটা দেখে তারপরে এই পরামর্শটা দিতে হবে Exactly. যে ওনার এখন কোন ধরনের ট্রিটমেন্ট দরকার। কেমিক্যাল পিলিং নিয়ে আপনি আমাদেরকে বলছিলেন যে সেখানে যদি আসলে একটা এক্সপার্ট হ্যান্ড উনি যদি করেন তাহলে ইরিটেশন এবং কোনো রকমের কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা Exactly. কম। এবং কমপ্লিকেশন হয়ে যাওয়ার পরে আসলে কি করতে, যেমন বার্নের কথা আপনি কিন্তু বলছিলেন, আর সেক্ষেত্রে বার্নগুলো এই কেমিক্যাল পিলিং যদি ভুল ব্যবহার হয় কতখানি পর্যন্ত বার্ন হতে পারে এবং
সেই কন্ডিশনটা সম্পর্কেও যদি আমাদের দর্শকদেরকে বলতেন, কারণ আসলে এখন যেটা আমরা দেখছি যে ম্যাল প্র্যাকটিস অনেক হচ্ছে। এক্স্যাক্টলি, যেটা বার্নগুলো হয় সাধারণত ডিপ পিল করতে চেয়ে, হ্যাঁ, ডিপ পিল করতে যে বার্ন হয়ে থাকলে দেখা যায় ডার্মিস পর্যন্ত ইনভলভ হয়ে যায়। সো এপিডার্মিস স্কিনের আসলে লেয়ার হচ্ছে একদম উপরে থাকে এপিডার্মিস, তারপর ডার্মিস, তারপর সাবকিউটিস, তাই না? সো ডার্মিস পর্যন্ত যদি বার্ন হয়ে যায় সেক্ষেত্রে কোলাজেন ফাইবারগুলো কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে, সো স্কিন কিন্তু অনেকটাই কুচকে যাচ্ছে, কুচকে যাচ্ছে, প্লাস হচ্ছে দাগ হয়ে যাচ্ছে, এবং সেই দাগটা কিন্তু আমরা কিওর করতে পারি না, খুব প্রবলেম হয়ে যায়, একদম পার্মানেন্ট হয়ে যায় সেটা। এই কারণে আসলে খুবই বুঝে শুনে কার কাছে করতে হবে, এবং অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে। বিশেষজ্ঞ ডক্টর, অনেক ডার্মাটোলজিস্ট আমরা কাজ করছি এর উপরে, কিন্তু সব ডার্মাটোলজিস্টই যে আপনার কেমিক্যাল পিলগুলো নিয়ে কাজ করছি সেটা না। বেসিক্যালি অ্যাস্থেটিক ডার্মাটোলজির যে পার্টটা আমাদের ডার্মাটোলজির, আমরাই কাজ করছি পিলগুলো নিয়ে। এরপরে আমরা একটু আসি পিআরপি নিয়ে। আপনি যেটা বলছিলেন যে নতুন আরেক ধরনের আধুনিক চিকিৎসা, সেটা হচ্ছে পিআরপি। এই বিষয়ে যদি বলতেন যে পিআরপি আমরা আসলে কাকে বলছি? পিআরপিটা হচ্ছে গিয়ে বেসিক্যালি প্লেটলেট রিচ প্লাজমা। এটা একটা পদ্ধতি যেটা হলো গিয়ে এখন আমরা পেশেন্ট থেকে ব্লাড নিচ্ছি, দেন আমরা সেন্ট্রিফিউজ করছি, করে পেশেন্টের ব্লাডটাকে আমরা, ব্লাড মিনস হচ্ছে প্লেটলেটটাকে, বেসিক্যালি আপনি জানেন নিশ্চয়ই ব্লাডে 3 ধরনের সেল থাকে। সো প্লেটলেটটাকে আমরা আলাদা করে নিচ্ছি সেরাম সহ, এবং সেটা আমরা স্ক্যাল্পের মধ্যে, মাথার যে চামড়া, চুলের গোড়াতে আমরা ইনজেক্ট করতে পারি, কিংবা ফেসেও করতে পারি। দুটো ক্ষেত্রেই এখানে কাজ করে। বেসিক্যালি দেখা যায় যে যারা চুল পড়ে যাচ্ছে সেক্ষেত্রে চুল পড়াটাকে বন্ধ করছে, আনহেলদি হেয়ার থাকলে সেটাকে হেলদি করছে, প্লাস হচ্ছে নতুন করে চুল গজাতে হেল্প করছে। এবং ফেসে করতে গেলে দেখা যায় যে ফেসে আপনার ফেসটাকে রিজুভিনেট করছে। আমরা কখনো ডিরেক্টলি ছোটো ছোটো ইনজেকশন দিয়ে এটাকে ইনজেক্ট করে দিই, কিংবা কখনো মাইক্রোনিডলিং করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করি। সো দ্যাট দেখা যায় যে প্লেটলেটের মধ্যে তো গ্রোথ ফ্যাক্টর থাকে, তাই না? গ্রোথ ফ্যাক্টরটা আমাদের স্কিনের ডার্মিসের মধ্যে যে আপনার কোলাজেন ফাইবারটাকে আবার নতুন করে রিজেনারেট করতে হেল্প করছে। কারো কারো মুখে পোরগুলো ওপেন থাকে, সেই ক্ষেত্রে এই পোরগুলোকে শ্রিঙ্ক করার জন্য হেল্প করছে, এবং ভিতর থেকে আলটিমেটলি একটা হেলদি গ্লোয়িং যে স্কিন সেটাকে নিয়ে আসতেছে। এবং স্ক্যাল্পের মধ্যেও ঠিক একইভাবে ও কাজ করছে, যে ওই হেয়ার ফলিকলটাকে রিজুভিনেট করছে এবং নতুন করে চুল গজাতে হেল্প করছে। এই পিআরপি নিয়ে আরও আপনার কাছে শুনবো, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। দর্শক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড, সুস্থ থাকুন প্রতিদিনে। ছোট্ট আরেকটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি। হাসপাতাল লিমিটেড, সুস্থ থাকুন প্রতিদিনে আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আজকে আমরা কথা বলছি ত্বকের সুরক্ষায় আধুনিক চিকিৎসা নিয়ে। বিরতিতে যাবার আগে আপনি আমাদেরকে পিআরপি নিয়ে বলছিলেন। পিআরপি আসলে কিভাবে দেওয়া হয়? আপনি যেটা বলছিলেন যে সেটা আসলে ইনজেক্টেবল ফর্মে দেওয়া হয়, সেক্ষেত্রে আসলে পেইনফুল হয় কিনা, এই প্রশ্নটি কিন্তু অনেকেই থাকে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমরা ইনজেকশন দেওয়ার আগে অলমোস্ট হাফ অ্যান আওয়ার থেকে আরও অনেকক্ষণ বেশি সময় ধরে লোকালি যে টপিক্যাল যে অ্যানাস্থেশিয়ার যে ক্রিমগুলো পাওয়া যায়, নামিং ক্রিম, সেগুলোকে অ্যাপ্লাই করি। তারপরও দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক পেশেন্টের সেন্সিটিভিটি একটু বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা তাকে হচ্ছে আবার ছোট ছোট করে আপনার লোকাল অ্যানাস্থেশিয়া যেটা, সেটা ইনজেকশন দিয়ে দেন আমরা পুশ করি। পেইন আমি বলবো না যে খুব বেশি হয়, বাট ভেরি নেগলিজেবল একটা পেইন হয়, যেটা কিন্তু পেশেন্ট টলারেট করতে পারে। আদারওয়াইজ 3 উইকস পর পর একটা করে সেশন নেওয়া সম্ভব হতো না। পিআরপি দেখা যায় যে চুল গজানোর ক্ষেত্রে মোটামুটি 7 থেকে 8টা সেশনস তো লাগে, মান্থলি একটা করে। এটাই ছিল আমার পরের প্রশ্ন, যে আসলে কতদিন পর পর পিআরপি দেওয়া লাগে এবং কতদিন পর্যন্ত দেওয়া লাগতে পারে? এটা ডিপেন্ড করে পেশেন্টের চুলের উপর বা ফেসের যে কন্ডিশন সেটার উপর। চুলে দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে হয়তো 5 থেকে 7টা নিলেই হয়ে যায়, কারো হয়তো 8 থেকে 10টা সেশনস লাগতে পারে। ডিপেন্ড করে হচ্ছে আমরা যে উপায়টিতে, যে মেশিনটিতে আমরা পিআরপিটা রেডি করতেছি। যেমন আমি আমার ক্লিনিকে যে ওয়েতে রেডি করি, সেই ক্ষেত্রে আমরা প্লেটলেটের কনসেন্ট্রেশনটা 5 টাইমস পর্যন্ত এনরিচ করতে পারি। সেই ক্ষেত্রে আমার সেশনগুলো কিন্তু অনেক কম লাগে। আমি বলি পেশেন্টকে অলওয়েজ যে আপনি 5 থেকে 6টা, হার্ডলি 7টা নিলেই আপনি আর এরপর নেওয়ার প্রয়োজন হয় না। আর রেজাল্টটা কি লং টার্ম থাকে কিনা? হয়তো একজন রোগী পিআরপি নিলেন এবং হয়তো তার হেয়ার গ্রোথ বা হেয়ারের যে টেক্সচার সেটা আসলে অনেক ভালো হলো, বা উনি হ্যাপি হলেন, বা ওকে ফাইন। এখন এরপরে এই রেজাল্টটা কতদিন পর্যন্ত স্টে করে, বা এই সিচুয়েশনটা? নিউ হেয়ার গ্রো করার পর যেটা হয় যে আমরা কিন্তু শুধুমাত্র পিআরপি করলে হয় না, সাপ্লিমেন্ট এবং মিনক্সিডিল একটা স্প্রে আছে, এটা কিন্তু স্ক্যাল্পের মধ্যে মানে স্প্রে করতে হবে এভরিডে, মানে হচ্ছে প্রত্যেকদিন রাত্রে ইউজ করতে হবে। মিনক্সিডিলটা হচ্ছে চুলটাকে ধরে রাখতে হেল্প করে। সো পিআরপির সাথে সাথে মাঝে মাঝে সাপ্লিমেন্ট এবং হচ্ছে মিনক্সিডিল যদি কন্টিনিউ করা যায়, একদম অনেক দিন ধরে এটা থেকে যায়, এটা প্রবলেম হয় না, হেয়ার ফল হয় না। আর হেয়ার ফল হবে না।
এরপরে আমরা একটু অন্য ধরনের প্রসঙ্গে আসি। আমরা জানি যে সাম্প্রতিক সময় আসলে করোনা নিয়েই সব রকমের প্রচার প্রচারণা চলছে এবং মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার এই দুটোকেই বলা হচ্ছে আসলে যে আমাদের করণীয় আসলে এই দুটোই আছে, আমাদেরকে মাস্ক পরতে হবে। মাস্কের ব্যাপারে যারা আসলে মাস্ক পরছেন তারা কোনো রকমের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসছেন কিনা? অনেক পেশেন্ট হচ্ছে কি যে মাস্কের যে ফেব্রিকটা থাকে অনেকটা সিনথেটিক থাকে, সো স্কিনে কন্টিনিউয়াস ওয়েতে একটা সিনথেটিক কিছু আমরা রাব হচ্ছে স্কিনের সাথে, সো দেখা যায় কিছু অ্যালার্জি কন্ডিশন তৈরি হয় অনেকের। পাশাপাশি দেখা যায় রেগুলার ইউজ করার কারণে কিন্তু ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস সেটা নিয়েও পেশেন্ট আসে। পাশাপাশি হচ্ছে অনেকে এসে বলতেছে আমার আগে কখনো ব্রণ ছিল না, এখন ব্রণের প্রবণতাটা বেড়েছে। কি করা যেতে পারে তাহলে কি করা সমস্যাগুলো? এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা যে সিস্টেমেটিক ট্রিটমেন্টগুলো, যে প্রবলেম যা আছে সেটার উপর বেসিস করে, যদি কারোর একনির প্রবলেম বেড়ে যায়, বিকজ এটা একটা সারাক্ষণ আমরা একটা জিনিসের ভিতরে ব্রিথ করতেছি, সো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনসগুলো কিন্তু ইজিলি গ্রো করে। সো সেই ক্ষেত্রে অ্যান্টিব্যাকটেরিয়াল যে অ্যাপ্লিকেশনসগুলো আছে, কখনো ওরাল সাপ্লিমেন্টগুলোও কিন্তু দিতে হয় আমাদের অ্যান্টিব্যাকটেরিয়ালের। কখনো হচ্ছে যে অ্যালার্জিক কন্ডিশন বা ইচিং যদি হয় সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিনের পাশাপাশি আমরা একটা মাইল্ড স্টেরয়েডের ক্রিম যদি 5 থেকে 7 দিনের জন্য লাগাতে দিই, সেক্ষেত্রে কিন্তু জিনিসগুলো কিওর হয়ে যায়। আসলে সিম্পটম ওয়াইজ ট্রিটমেন্টটা এখানে জরুরি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং আমাদের দর্শকদেরকে এত কিছু জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড সুস্থ থাকুন প্রতিদিনে আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।